খরচ দিয়ে কথা বললেন, কিন্তু আমার একটু জানার কৌতূহল হচ্ছে, আপনি যখন এলডিপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি থেকে আপনি যখন বেরিয়ে এসেছিলেন, তখন কিন্তু আপনি বিএনপি রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক প্রকাশ্য অবস্থান নিয়েছেন, অনেক শক্ত শক্ত কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ নিয়ে। তাহলে আপনার কি অসুবিধা? আপনি আওয়ামী লীগ মানে বিএনপির বিরুদ্ধে যদি আপনি এরকম অবস্থানে নিতে পারেন, আওয়ামী লীগের মন্ত্রী হলে আপনার অসুবিধা কি? মানে আপনি কেন সেটি হইতে চান নাই আর কি? 2012 সালে জি, আমি থাইল্যান্ডে ছিলাম। আমাকে প্রথমে টেলিফোন করলো মরহুম সাদেক হোসেন খোকা। তিনি বললেন যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, বেগম জিয়া অনুরোধ করেছেন আপনার পক্ষ থেকে যেন আমাদেরকে একটা সমর্থন দেওয়া হয় পত্র পত্রিকার স্টেটমেন্ট দিয়ে। তখন আমি বলেছিলাম অর্ধেক কাজ করতে আমি প্রস্তুত না, তোমরা যদি চাও আমাদের অংশগ্রহণ তাহলে আমাদের অংশগ্রহণ থাকবে, স্টেটমেন্টের দিয়ে শুধু আমরা সীমাবদ্ধ থাকবো, এই ধরনের কর্মকাণ্ড আমি করতে রাজি না। কারণ অনেকে দুর্নীতি করেছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। আমার বক্তব্যগুলো স্পষ্ট ছিল এবং সেটা বই আকারে আমি প্রকাশও করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে 2012 সাল থেকে দেখলাম বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির মামলা হয়েছিল, তারা এই সমস্ত দুর্নীতির মামলাগুলি উঠে এনে বিভিন্নভাবে বর্তমান যিনি রাষ্ট্রপতি, তিনি তখন দুদকের চেয়ারম্যান ছিলেন, তার মাধ্যমে মামলাগুলি চূড়ান্ত রিপোর্ট দেয় এবং বিচার বিভাগকে প্রভাবান্বিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি ছিল সব মামলাগুলি খালাস করে দেয়। অন্যদিকে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে সাজা দেয়। বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাটা দিয়েছে, এখানে বেগম জিয়ার কোনো দুর্নীতি সংগঠিত হয় নাই, এই টাকাটা বরং দ্বিগুণ হয়েছে। এখানে একটা প্রসিজারাল মিস্টেক আছে। প্রসিজারাল মিস্টেক হলো এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে থেকে টাকা সরাইয়ে নিয়েছে। এটা যে তিনি সরাইয়ে নিয়েছে এটার কোনো প্রমাণ নাই, এটা তার স্টাফেরা করেছে। না সেটি ঠিক আছে, যদি কোনো দুর্নীতি সংগঠিত না সেটি ঠিক আছে। একটা ছোট প্রশ্ন করি, মানে বেগম জিয়ার জায়গায় যদি আপনি প্রধানমন্ত্রী থাকতেন, এরকম একটি ট্রাস্ট পরিচালনা করতেন, আপনিও এইটাই করতেন কিনা? আমি এটা চেঞ্জ করতাম না, যে অ্যাকাউন্টে আছে আমি সেই অ্যাকাউন্টে রাখতাম। তাহলে সেটা চেঞ্জ করা হয়েছে? তাহলে এটা চেঞ্জ করে এটা প্রসিজারাল মিস্টেক হয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, জি, বেগম জিয়া এবং বিএনপির বিরুদ্ধে বর্তমান সরকার অন্যায় কাজ করেছে। দুর্নীতি করলে সবাই করেছে, সবাই বিরুদ্ধে বিচার হওয়া উচিত। যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে বিচার হবে না, আর বিরোধী দলে যারা আছে তাদের বিরুদ্ধে বিচার হবে, এটা অন্যায় কাজ। এই জন্য আমি বেগম জিয়াকে সেদিন নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছিলাম 2012 সালে। এই সমর্থনের সময় আমি তাকে 2012 সালে তাকে আমি কথা দিয়েছিলাম যে আপনি যতদিন আছেন, আমি যতদিন বেঁচে আছি, আমরা কখনো একজন আরেকজনকে ছেড়ে যাব না। অন্যায়ের বিরুদ্ধে যখনই কোনো কর্মসূচি দিতে হয় সে কর্মসূচিতে অংশগ্রহণ করব, রাস্তায় থাকবো যতদূর সম্ভব। ওকে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা করতে হয় তা করব। আমি যে অফার, অন্যান্যরা একবার অফার পেয়েছে, আমি 4 বার অফার পেয়েছি, প্রধানমন্ত্রীর অফার পেয়েছি। বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার অফার আর কেউ পায় নাই আমি ছাড়া। আমি কি সেটা গ্রহণ করি নাই? 2012 সালের পরে আপনি একটু বলেছেন, তারপরেও একটু আপনার কাছে একটু জানতে চাই, একটু চট করে, কারণ আমাদের অনেকগুলি প্রশ্ন আছে, যে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে অংশ নেয়া না নেয়া সম্পর্কে আপনার কি বক্তব্য ছিল, এবং সেই বক্তব্যের কোন অংশটুকু গৃহীত হয়েছে, কোন অংশটুকু গৃহীত হয় নাই, আপনি যদি একটু বলেন, কারণ প্রেক্ষাপটটা একটু বড়, তবু আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। 14, 18, 24। 2014 সালে বেগম জিয়ার খুব ঘনিষ্ঠ লেফটেন্যান্ট শমশের মুবিন, তৎকালীন লেফটেন্যান্ট শমশের মুবিন, সাবিউদ্দিন, তারা বেগম জিয়াকে ভুল পরামর্শ দিয়েছে, যার কারণে 1996 সালে আমরা ক্ষমতাচ্যুত হয়েছি এবং 2014 সালে আমরা নির্বাচনে যাইতে পারি নাই। এটার জন্য মূল ভূমিকা পালন করেছে লেফটেন্যান্ট শমশের মুবিন, পরবর্তী পর্যায়ে মেজর শমশের মুবিন তো এবং সাবিউদ্দিন। তো জনাব শমশের মুবিন চৌধুরী সেই সময় 2014 সালে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দেন বিএনপিকে। বিভিন্ন উল্টা পাল্টা সব পরামর্শ দিয়েছে। যখন প্রধানমন্ত্রী টেলিফোন করেছিল
বেগম খালেদা জিয়াকে তখনও যে বক্তব্যগুলি উভয় পক্ষ থেকে হয়েছিল এটার মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল। আমি হলে সরাসরি যখন শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল মন্ত্রিত্বের নাম দেওয়ার জন্য, আমি হলে সরাসরি নামগুলি দিয়ে দিতাম, নামগুলি দিয়ে দেখতাম শেখ হাসিনা কি করে, নেক্সট স্টেপটা কি করে। ওকে, এই পর্যায়ে শমশের মুবির এবং সাবিউদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপিকে বিপদগামী করেছিল। আর একটু যদি বলে নিতেন 96 সালের ক্ষমতাচ্যুতটা আপনি কি বলছেন, 96 সালে কি হয়েছিল? 96 সালেও বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছিল। বেগম খালেদা জিয়া 40 দিন পূর্বে নির্বাচন ডিক্লেয়ার করে 40 দিন পূর্বে তিনি পদত্যাগ করবেন। উভয় পক্ষ থেকে 5 জন করে মন্ত্রিসভার সদস্য হবে এবং ওই সরকারই বেগম জিয়ার নেতৃত্বে নির্বাচন হবে। সেই দিন কিন্তু আমার সাথে বিএনপির কেউ একমত হয় নাই। ওকে, তারা একটি নতুন ক্লজ সাথে দিল যে আওয়ামী লীগ হরতাল করতে পারবে না। আমি তখন আপত্তি করেছিলাম, এখন আমরা নির্বাচনে যাচ্ছি, হরতালের বিষয়টা আসতেছে কেন? হরতালের বিষয়টা উঠিয়ে দেন। কিন্তু মন্ত্রিসভার 17 জন উপস্থিত ছিল, বেগম খালেদা জিয়া উপস্থিত ছিল, কেউ আমার সাথে একমত হয় নাই। ওকে, পরবর্তী পর্যায়ে আমাকে বলল, আপনি এই প্রস্তাবটা নিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন এবং আমাদের মতামত জানান। আমি বললাম যে এই বক্তব্যটা নিয়ে আমি একা যাব না, আমার সাথে যেতে হবে ব্যারিস্টার সালাম তালুকদার এবং ডক্টর বদরুদ্দোজাকে যেতে হবে। আমি এই প্রস্তাব নিয়ে দুজনকে সাথে নিয়ে সংসদ ভবনের সম্মেলন কক্ষে গেলাম এবং এই প্রস্তাবটা প্রথমে বদরুদ্দোজা সাহেবকে অনুরোধ করলাম আপনি পড়ে শোনান, কারণ এটা আমার প্রস্তাব না। সালাম তালুকদার সাহেবকে বললাম আপনি শুনান, দুজনে অসম্মতি জানালো। তখন বাধ্য হয়ে আমাকে প্রস্তাবটা পড়ে শোনাইতে হলো। এই প্রস্তাব পড়ে শোনানোর সাথে সাথেই মরহুম মিজানুর রহমান বললেন, দাসখত দিয়ে আমরা রাজনীতি করব না। তখন ব্যারিস্টার মওদুদ সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তিনি একই কথা বললেন, দাসখত দিয়ে রাজনীতি করব না। তখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল নির্বাচন করার, সেটা আর থাকলো না, সেটা ভেঙে গেল। বিএনপি বিএনপির পথে গেল, আওয়ামী লীগ আওয়ামী লীগের পথে গেল। আচ্ছা, 96টা পরিষ্কার। আর তাহলে 2014 সালেও আপনি এটা মনে করেন যে এখানে আসলে কিছু ইয়ে হয়েছিল। 2018 সালের নির্বাচনে যাওয়া প্রসঙ্গে যদি একটু বলতেন, আমরা যদি 2018 সালটা একটু শুনতাম। 2018 সালে অবশ্য আমরা সবাই নির্বাচনের না যাওয়ার পক্ষে ছিলাম, সবাই একমত ছিল। কারণ ততদিনে আওয়ামী লীগ থানা পর্যায়ে থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত তাদের নিজস্ব পছন্দের কর্মকর্তা নিয়োগ দিয়েছিল এবং ছাত্রলীগ যুবলীগের অনেক নেতাকর্মী তখন চাকরিতে ঢুকে গুরুত্বপূর্ণ পদে ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা নিয়ন্ত্রণ করছিল। সুতরাং তখন কারো পক্ষে নির্বাচন করে ফলাফল পাওয়াটা কঠিন ছিল। আমি নিজেও একটা প্রার্থী ছিলাম 2018 সালে। এই নির্বাচন শুরু হয়ে যায় আগের দিন রাত্রে সন্ধ্যার সময়, 7টার পরে থেকে নির্বাচন শুরু হয়ে যায়, রাত্রে 3টার মধ্যে নির্বাচন শেষ, পরের দিন কোনো নির্বাচন হয় নাই। আপনারা তাহলে নির্বাচনে গেলেন, মানে এই ব্যাপারটা যদি এরকমই হয় বা আপনারা যদি প্রেডিক্ট করে থাকেন, তাহলে আপনারা নির্বাচনে গেলেন কেন, মানে অংশগ্রহণ কেন করলেন? এটা তখন বিএনপি, আমি জানি না কি কারণে, আমি ছিলাম তখন সবচেয়ে প্রবীণ, আমার সাথে কোনো পরামর্শ করে নাই। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল, ডক্টর কামালের সাথে মিলিত হয়ে তারা একটা জোট করলো। ব্যারিস্টার মঈন সাহেব আমার ঘরে আসলেন, আমাকে অনুরোধ করলেন আপনিও যুগ্ম কনভেনার হবেন, আপনি এই জোটে আসেন। আমি ওনাকে বললাম যে না, ডক্টর কামাল হোসেন হচ্ছে আওয়ামী লীগের বি টিম, ডক্টর কামালের নেতৃত্বে আমি কখনো যাব না, এই নির্বাচনে ডক্টর কামালের অধীনে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। আপনি যেমন ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগের বি টিম মনে করতেন, বিএনপির ভেতর থেকেও কি ডক্টর কামাল হোসেনকে বি টিমই মনে করা হইতো? আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনারা আসলে ইলেকশনটাতে যাচ্ছেন নামমাত্র, এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, 2018 ইলেকশনে যাওয়ার থেকে ইলেকশনটাকে বিতর্কিত করতে দেখা বা বিতর্কিত দেখাই বেশি উদ্দেশ্য ছিল, এরকম কি কখনো আপনার মনে হয়েছে? না না, এটা না। ওকে, ডক্টর কামাল এবং
ডক্টর কামাল এবং বিএনপির মহাসচিব সহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা তারা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, দেখা করার পরে প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিয়েছিল এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই নির্বাচন কোনো ধরনের ভুল ভ্রান্তি হবে না, সকলের অংশগ্রহণ এবং সবাই যেন ভোট নিরাপদে দিতে পারে সেটা আমি সরকারের থেকে নিশ্চয়তা দিচ্ছি। এই নিশ্চয়তা দেওয়ার পরেই বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে, আমাদের আর কিছু করার ছিল না। ওকে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়তা পেয়ে বিএনপি সিদ্ধান্ত নেয় যে 2018 নির্বাচনে তারা অংশগ্রহণ করতেছে। কারেক্ট। এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করার পরে আপনি এখন যা বললেন সেই দাবি তারা অনেকে করেছিল, সেই দাবি করার পরে তারপরের জায়গা থেকে যদি একটু বলতেন, সেখানে দুটি সিদ্ধান্ত আছে যেটি আসলে আপনারা সে সময় জোটভুক্ত ছিলেন বলে, যেমন বিএনপি থেকে যারা সংসদ সদস্য পদে পাশ করেছেন তাদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশ করা সত্ত্বেও বিএনপির মহাসচিব তিনি শপথ গ্রহণ না করা, এইটাও কি মানে এক ধরনের আপনাদের সিদ্ধান্তের ইয়াতেই হয়েছিল? আমাদের সাথে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই, বিএনপির উচিত ছিল সেই সংসদে অংশগ্রহণ না করা। ওকে, আমরা যদি 2024 সালে আসি, 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা বা করা নিয়ে আপনাদের সাথে আলোচনা বা সেটির ক্ষেত্রে বিএনপির প্রস্তাব তো বটেই, অবস্থান তো বটেই, সেটি নিয়ে আপনার একটু বিশ্লেষণ শুনি, প্রস্তাব এবং অবস্থান নিয়ে। 2018 সালে নির্বাচন দেখার পর আমরা নিশ্চিত ছিলাম যে আওয়ামী লীগের জন্মের পর থেকে কখনো আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে নাই। বঙ্গবন্ধু যখন বেঁচে ছিলেন তখনও কখনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও কখনো সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ করে নাই। সুতরাং আওয়ামী লীগ 2018 সালের নির্বাচনে আমাদের যে রাত্রিবেলা নির্বাচন করে তারা ভোটে নির্বাচিত হয়েছে, 2024 সালে তার থেকে যে ভালো হবে এটা আমি কখনো বিশ্বাস করি নাই। আমরা সবাই একমত ছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখনই ভোট হবে এই ভোট কখনো সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না, কারণ তিনি ক্ষমতায় থাকার জন্য যা যা করার প্রয়োজন সেটা করবেন। এবার আপনি নিশ্চয়ই জানেন 2018 সালে রাত্রিবেলা ভোট করা হয়েছিল, 2024 সালে পাশের রুমে গোপন কক্ষে সব ব্যালট পেপার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। সে ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের যুবলীগের ছেলেরা এটা প্রস্তুত রাখে, পরবর্তী পর্যায়ে প্রিসাইডিং পুলিং অফিসারের মাধ্যমে সেই ব্যালট পেপারগুলি বাক্সে ঢুকানো হয়। এইবারও আওয়ামী লীগের তো ন্যূনতম হলেও 30% ভোটার আছে, কিন্তু বাংলাদেশে আপনি বলেছেন, জনগণও বলেছে, এই ভোটে 7 থেকে 10%-এর বেশি জনগণ অংশগ্রহণ করে নাই। সেটি তো ঢাকায় যে কেন্দ্রে আমি দেখেছি সেই কেন্দ্রের কথা আমি বলেছি, আমি তো পুরো বাংলাদেশের ওই সময় আমি যে কেন্দ্রগুলিতে দেখেছি সেই কেন্দ্রগুলির কথা বলেছি। যাই হোক আপনি বলছিলেন এটা ছিল পুরো বাংলাদেশের চিত্র। ওকে, 7 থেকে 10%-এর বেশি ভোটার কোনো অংশগ্রহণ করে নাই।